হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার এই ইউটিউব চ্যানেলে আমি এখানে বিএসসি অনার্স ও আইআইটি জ্যাম এছাড়াও ক্লাস 11-12 ভিডিও আপলোড করি। হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের ইলেকট্রোম্যাগনেটিজমের লাস্ট ভিডিও করাবো। অ্যাকচুয়ালি লাস্ট না, মানে থিওরি লাস্ট করাবো, তারপর ম্যাথ করাবো। আজকে আমি তোমাদের কিছু একটা বিশেষ থিওরি পড়াবো, যে থিওরি দুটি সমান্তরাল তারের প্রবাহের জন্য ক্রিয়াশীল বল। তার আগে আমি একটু গত ভিডিওতে কি পড়াইছিলাম সে সম্পর্কে ডিসকাশন করছি, মানে একটু বলছি। গত ভিডিওতে যেটা পড়াইছিলাম যে একটা প্রবাহ কুণ্ডলীর মধ্যে যখন কারেন্ট ফ্লো হবে তখন সেখানে যে বল উৎপন্ন হয়েছিল ক্রিয়াশীল বল, সেটা কি F = I BIL sin θ। এটা আমরা শিখেছি, BIL sin θ। sin θ যদি 90 হয় তাহলে কি B * I * L। L দৈর্ঘ্যের যদি পরিবাহী হয়, তার মধ্যে যদি I পরিমাণ কারেন্ট যায়, যদি B চৌম্বকত্ব সেখানে থাকে, তাহলে সেই পরিবাহীর উপর যে বল ক্রিয়াশীল হয় তার বলের মান কি F = BIL, L দৈর্ঘ্যের জন্য। এর ভেক্টর ফর্ম আমরা এটা শিখেছিলাম, F ভেক্টর = কি I * L × B। এখান থেকে আমরা একটা সূত্র পড়েছিলাম, মোটর নিয়ম বা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। খুব ইম্পর্টেন্ট থিওরি ছিল, রুল ছিল, এটা শিখেছিলাম আমরা। L দৈর্ঘ্যের জন্য ক্ষুদ্র পরিমাণ দৈর্ঘ্য DL এর জন্য কি শিখেছিলাম, DF = I * DL × B, এটা শিখেছিলাম আমরা। পরিবাহী কুণ্ডলীর উপর ক্রিয়াশীল বলের এইসব ফর্মুলা আমরা শিখেছিলাম। পরিবাহী কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক টাউ ভেক্টর = শিখেছিলাম আমরা কি I * A × B। যেখানে A কি ছিল, এরিয়া ভেক্টর একটা পাকের জন্য। যদি পাক সংখ্যা থাকে তাহলে এর দ্বারা কি করব, মাল্টিপ্লাই করব। মান অনুযায়ী এটার ফর্ম কি শিখেছিলাম, I * N * A B sin θ। টর্কের মান শিখেছিলাম এটা আমরা। আর কি শিখেছিলাম, যে দুটো তার যদি পরস্পর সমান্তরাল থাকে, প্রবাহের উপর প্রবাহের ক্রিয়া, যদি একই দিকের কারেন্ট যায় তো সেখানে যে বল ক্রিয়াশীল থাকবে সেটা কি আকর্ষণ প্রকৃতির হবে। আর যদি বিপরীত দিকের কারেন্ট যায়, একটা ক্লকওয়াইজ পরেরটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে সেখানে যে বল ক্রিয়াশীল হবে সেটা কি বিকর্ষণ প্রকৃতির। এই জিনিসগুলো আমরা পড়েছিলাম। আজকে আমি মোটামুটি 3টার মতো থিওরি বাকি আছে, এবং এই 3টা থিওরি পরীক্ষায় আসে না, কিন্তু এই 3টা থিওরির উপর বেস করে 90% ম্যাথ থাকে, করতেই হবে বাধ্যতামূলক। থিওরিটা কি, এখানে হেডলাইন লিখেছি দুটি সমান্তরাল তারের প্রবাহের জন্য ক্রিয়াশীল বল। মানে দুটো তার যদি পরস্পর সমান্তরাল থাকে এবং তাদের মধ্যে যদি কারেন্ট ফ্লো হয়, মানে পরিবাহী তার, তাহলে সেখানে কত পরিমাণ বল উৎপন্ন হবে। আমরা একটা তারের জন্য বল কি পেয়েছি, F = BIL মান অনুযায়ী যদি বলি, আর দুটো তার যদি থাকে তাহলে বলের মান কত হবে সেটাই আমরা এখন বের করব। আচ্ছা, এর জন্য একটা ছবি বা ডায়াগ্রাম প্লট করতে হবে। ধরে নিলাম এটা একটা পরিবাহী, নাম দিলাম AB একটা ওয়্যার, যার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে I1, উপরের দিকে যাচ্ছে। একই দৈর্ঘ্যের আর একটা তার আছে, সেটা কি CD, এর মধ্যেও I2 কারেন্ট যাচ্ছে, সেটাও কি উপরের দিকে। ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে, এর মধ্যে ধরলাম I1 কারেন্ট, এর মধ্যে I2 কারেন্ট, দুটোই কি একই দিকে কারেন্ট যাচ্ছে, যাদের দৈর্ঘ্য কি সেম। ধরে নিলাম এখানে AB = CD = কি L, মানে দুটো তারের দৈর্ঘ্য কি সেম। তার দুটো পরস্পর কি আছে, সমান্তরাল আছে, একই দিকে কারেন্ট যাচ্ছে। তারা পরস্পর নির্দিষ্ট একটা দূরত্বে আছে, সেই দূরত্বটা কত, ধরে নিলাম R। হলো, এখন আমরা এখানে কি বের করব, ক্রিয়াশীল বল বের করব। প্রথম কথা, বলের ফর্মুলা আমরা কি পেয়েছি, F = কি B * I * L। এটা হচ্ছে কি বলের ফর্মুলা। যেখানে কি লাগবে, চৌম্বক ক্ষেত্র লাগবে, কারেন্ট লাগবে, আর দৈর্ঘ্য লাগবে। তো এখানে দুটো তার আছে, AB তারের মধ্যে I1 প্রবাহ গেছে, CD তারের মধ্যে কি I2 প্রবাহ গেছে, তারা পরস্পর কি R দূরত্বে আছে। ধরে নিলাম AB তারের I1 প্রবাহের জন্য R দূরত্বে CD তারের কোন এক পয়েন্ট চুজ করছি, সেই পয়েন্টটা কি P। কারণ কারেন্ট যাচ্ছে মানে কি চারপাশে কি ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মান কত সেটা আমরা বের করব আগে।
কেন? কারণ এফ মানে কি বি আই এল, বি আছে। এবি তারের I1 প্রবাহের জন্য আর দূরত্বে সিডি তারের উপর কোন এক পয়েন্ট পি তে ম্যাগনেটিক ফিল্ড। এটা কি একটা অসীম দৈর্ঘ্যের তারের ফর্মুলা কাটবে এখানে, গত ভিডিওতে আমি তোমাদের পড়াইছি। বি ইকুয়াল টু অসীম দৈর্ঘ্যের তারের জন্য কি জানি আমরা, ম্যাগনেটিক ফিল্ড মিউ0 বাই 4 পাই ইনটু টুয়াইস আই বাই আর। আর দূরত্ব বের করেছি, তাহলে এখানে আর এর জায়গায় আর লিখবো। এই তারের কত কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করছি আমরা, I1, তাহলে I এর জায়গায় এখানে কি লিখবো, I1। আরেকবার বলছি, এবি তারের I1 প্রবাহের জন্য আর দূরত্বে সিডি তারের কোন এক পয়েন্ট পি তে ম্যাগনেটিক ফিল্ড। যেহেতু এটা কি অসীম দৈর্ঘ্যের তার, এই তারটা সাপোজ তোমরা মনে করো নেই, এবি তার আর দূরত্বে কোন এক পয়েন্ট পি, এটা আমরা শিখেছি অসীম দৈর্ঘ্যের তারের ফর্মুলা। কি জানি, b = μ0 বাই 4 পাই * 2i বাই r। এখানে এবি তারের মধ্যে যেহেতু I1 প্রবাহ গেছে, এইজন্য I এর জায়গায় I1 লিখলাম। তাহলে ম্যাগনেটিক ফিল্ড পেয়ে গেলাম। কোথায় পেলাম? সিডি তারের p বিন্দুতে। সিডি তারের p বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড পেলাম, যার মান কি এটা হলো। আমরা কি বের করব, বল। এখন এই যে সিডি তারের মধ্যে যে p বিন্দু আছে, এর মধ্যে দিয়েও তো I2 কারেন্ট গেছে, কারণ সিডি তারের মধ্যে যেহেতু I2 কারেন্ট গেছে, তাহলে p বিন্দুর মধ্যে দিয়েও কি I2 কারেন্টই গেছে। এবার এটা তো একটা তার বা পরিবাহী তার। এবার আমরা জানি পরিবাহী তারের ক্রিয়াশীল বল BIL, তাহলে অবশ্যই B এর মান তো বের করেছি। I বলতে এই পরিবাহী তারের মধ্যে কত কারেন্ট গেছে, I2, তাহলে I এর জায়গায় কি বসাবো আমরা, I2। আর L বলতে পরিবাহী দৈর্ঘ্য, অতএব সিডি তারের উপর I2 প্রবাহের জন্য ক্রিয়াশীল বল, ফর্মুলা কি জানি, F = B * I * L। কথা হলো সিডি তারের মধ্যে কত কারেন্ট গেছে, I2, তাহলে I এর জায়গায় কি বসাবো, I2। সিডি তারের দৈর্ঘ্য L, তো L ই আছে। আর কি B এর মান কত বের করছি আমরা, μ0 বাই 4 পাই * 2i1 বাই r। মানটা যদি বসাই তাহলে পাবো যেটা ফর্মুলা, μ0 বাই 4 পাই 2i1 I2 বাই r * L। এই যে ফর্মুলা দাঁড়ালো, এটাই হচ্ছে কি দুটি সমান্তরাল তারের ক্রিয়াশীল বলের ফর্মুলা। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আরেকবার বলছি, এবি আর সিডি দুটি সমান্তরাল তার, যাদের দৈর্ঘ্য কি সেম। এবি তারের মধ্যে I1 প্রবাহ গেছে, সিডি তারের মধ্যে I2 প্রবাহ গেছে। এখন একই দিকে যেহেতু কারেন্ট গেছে, এবার কারেন্ট যাচ্ছে মানে কি পরিবাহী তার, অবশ্যই তাহলে কি তাদের মধ্যে বল ক্রিয়াশীল থাকবে। সেই বলের মান কত সেটাই আমরা বের করব। তো এবি তারের I1 প্রবাহের জন্য আর দূরত্বে সিডি তারের কোন এক পয়েন্ট পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড। যেহেতু এটা কি অসীম দৈর্ঘ্যের তারের ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে, কারণ এটা একটা তার আছে, সিডি তারের পুরো একটা পয়েন্ট মনে করো, তাহলে এখান থেকে আর দূরত্বে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড। জানি কি জানি আমরা, μ0 বাই 4 পাই * 2i বাই r। কথা হলো এবি তারের মধ্যে I বলতে কি এখানে গেছে, I1, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এবি তারের I1 প্রবাহের জন্য কি পেলাম আমরা, পি বিন্দুতে μ0 বাই 4 পাই * 2i1 বাই r। পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড পেলাম কিন্তু আমরা। এইবার এই পি বিন্দুটা কার মধ্যে আছে, সিডি তারের মধ্যেই আছে। আবার সিডি তারের মধ্যে কত প্রবাহ গেছে, I2। এইবার সিডি তো একটা ওয়্যার পরিবাহী, তো পরিবাহীর মধ্যে যখনই কারেন্ট ফ্লো হবে তখনই কি সেখানে কি একটা বল ক্রিয়াশীল থাকবে, তার মান কি জানি, B * I * L। তাহলে সিডি তারের উপর ক্রিয়াশীল বল অবশ্যই কি I2 প্রবাহের জন্য F = BIL। এবার সিডি তারের মধ্যে I বলতে কত গেছে, I2, তাহলে F = কি B * I2 * L। L বলতে কি সিডি তারের দৈর্ঘ্য। এইবার B এর মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দিচ্ছি একটা ফর্মুলা পেলাম, F = μ0 বাই 4 পাই 2i1 I2 বাই r * L। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। যদি বলে একক দৈর্ঘ্যের ক্রিয়াশীল বল, তাহলে L এর জায়গায় কি বসাবো, 1। তখন F = কি μ0 বাই 4 পাই * 2i1 I2 বাই r। এখানে মনে রাখবে, এখানে r হলো কি দুটি সমান্তরাল তারের মধ্যবর্তী দূরত্ব, L বলতে কি দুটো তারেরই প্রতিটি তারের দৈর্ঘ্য। হলো খুব ইম্পর্টেন্ট থিওরি। এবার আমরা এই থিওরিটাই ভেক্টরের সাহায্যে করছি, তাহলে তোমরা আরো অঙ্ক করতে মানে ইজিলি অঙ্ক করতে পারবে, সোজা হবে, বুঝতে পারবে যে ডাইরেকশনটা কোন দিকে হবে। দুটি সমান্তরাল তারের প্রবাহের জন্য ক্রিয়াশীল বল, এর আগেরটা
মানে নিয়মটা একই, এর আগেরটা হচ্ছে স্কেলার নিয়ম, এটা হলো ভেক্টর নিয়ম। তো ভেক্টর নিয়ম করার জন্য আমি করে রাখছি থিওরিটা। তো এটা হলো x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ। ধরে নিলাম x y z, যার অরিজিন কি o। এইবার স্পেসের মধ্যে এটা x অক্ষ, y অক্ষ, z অক্ষ 3D প্লেন। এবার x স্পেসের মধ্যে দুটো ওয়্যার আছে, অবশ্যই প্যারালাল। এটা ধরলাম AB, এটা CD, যারা পরস্পর কি r দূরত্বে ব্যবধানে আছে। AB তারের দৈর্ঘ্য যা, CD তারের দৈর্ঘ্য তা, যাদের দৈর্ঘ্য কি ধরেছে এখানে L। AB CD L। AB তারের মধ্যে প্রবাহ গেছে I1, CD তারের মধ্যে প্রবাহ গেছে I2, দুটো কি একই দিকে গেছে। হলো, এইবার আমরা ক্রিয়াশীল বল বের করব। কথা হলো বল বের করতে গেলে কি দরকার, F কি জানি B I L। প্রথম কথা কি চৌম্বক ক্ষেত্র দরকার। তো AB তারের I1 প্রবাহের জন্য r দূরত্বে CD তারের উপর P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, ওই অসীম দৈর্ঘ্যের ফর্মুলা লিখেছি এখানে আমি। AB তারের I1 প্রবাহের জন্য P বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড ফর্মুলা কি জানি, B মানে কি μ0/4π2I/r, এখানে লিখে রাখছি। B কি জানি μ0/4π * 2I/r। এখানে I বলতে কি I1 লিখলাম। এখানে যদি ভেক্টর দিই, যে কোনো ভেক্টর মানে কি জানি মান ইনটু অভিমুখ, মান তো এটা, অভিমুখ বলতে কি জানি আমরা একক ভেক্টর। এই জন্য এই জায়গায় লিখেছি যে AB তারের I1 প্রবাহের জন্য CD তারের উপর P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B ভেক্টর μ0/4π * 2I1/r * l cap। কারণ যে কোনো ভেক্টর মানে কি মান ইনটু অভিমুখ, মান বলতে কি এটা, আর অভিমুখ বলতে এখানে কি একক ভেক্টর। এইবার কথা হলো একক ভেক্টর তো জানি না আমরা, তো কার জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করলাম, AB তারের I1 প্রবাহের জন্য। I1 প্রবাহটা কোন দিকে গেছে, উপরের দিকে। উপরের দিকে মানে কি ক্লকওয়াইজ মনে করো, ক্লকওয়াইজ বরাবর যদি কোনো পেনকে ঘোরাই, দেখে নাও তোমরা, ক্লকওয়াইজ বরাবর ঘোরাচ্ছি, তাহলে সেটা কি নিচের দিকে নামছে। তাহলে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কি হবে, নিচের দিকে বলতে এখানে তোমরা বুঝে নাও, আপওয়ার্ড যদি হয় সেটা কি প্লাস z অক্ষ, আর নিচের দিক মানে কি মাইনাস z অক্ষ। তো z অক্ষ বরাবর একক ভেক্টর কি জানি k ক্যাপ। তাহলে এখানে যেহেতু নিচের দিকে, তো এই জন্য n ক্যাপের জায়গায় কি বসালাম মাইনাস k ক্যাপ। হলো, কারণ যেহেতু ক্লকওয়াইজ বরাবর কারেন্ট গেছে, ক্লকওয়াইজ বরাবর কোনো বস্তুকে ঘোরালে সেটা কি নিচের দিকে হয়, অভিমুখটা নিচের দিকেই, মানে তোমরা মনে রাখবে নেগেটিভ z অক্ষ। z অক্ষ বরাবর একক ভেক্টর কি জানি k ক্যাপ, এখানে যেহেতু নেগেটিভ এই জন্য মাইনাস k ক্যাপ বসালাম। তাহলে ম্যাগনেটিক ফিল্ড AB তারের I1 প্রবাহের জন্য CD তারের উপর P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র μ0/4π 2I1/r * k cap। এটা হলো ভেক্টরে, কারণ যে কোনো ভেক্টর মানে কি মান ইনটু অভিমুখ, অভিমুখটা কোন বরাবর, নেগেটিভ z অক্ষ বরাবর। এখন CD তারের উপর চৌম্বক ক্ষেত্র পেয়ে গেলাম। এবার CD তো একটা তার, যার মধ্যে কি I2 প্রবাহ গেছে, মানে একটা কি পরিবাহী ওয়্যার, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, মানে কি এর মধ্যেও কি পরিবাহী তারের উপর ক্রিয়াশীল বল থাকবে, যার ফর্মুলা কি জানি F মানে কি BIL। কথা হলো CD তারের কারেন্ট কত I2, তাহলে I এর জায়গায় এখানে কি বসাবো I2, তাহলে F মানে কি BI2, আর CD তারের দৈর্ঘ্য কি L। কিন্তু আমরা তো পুরো থিওরিটা ভেক্টরে করছি, অতএব CD তারের I2 প্রবাহের জন্য ক্রিয়াশীল বল ভেক্টরে কি জানি, গত ভিডিওতেই পড়াইছি, F ভেক্টর কি I * L × B। এখানে CD তারের উপর ক্রিয়াশীল বল হচ্ছে, CD তারের মধ্যে কারেন্ট কত গেছে I2, এজন্য I এর জায়গায় I2 বসালাম। F কি জানি I * L × B, I বলতে এখানে কি I2, তাহলে I2 * L × B। এইবার এই যে L বলতে কি CD তারের দৈর্ঘ্য, CD তারটা কোন বরাবর আছে, y অক্ষ বরাবর আছে না, তাহলে এখানে CD তারের যে দৈর্ঘ্য তার ডাইরেকশন কি y অক্ষ বরাবর হবে। কথা হলো আমরা কি জানি, যে কোনো ভেক্টর মানে কি মান ইনটু অভিমুখ। এখানে এই ভেক্টরের জায়গায় L ভেক্টর বসালাম, L ভেক্টরের মান কি L, ডাইরেকশন কোন বরাবর আছে CD তারটা y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর একক ভেক্টর কি জানি আমরা j ক্যাপ প্লাস j ক্যাপ, তাহলে L ভেক্টর মানে কি L * j ক্যাপ। এখানে L ভেক্টর জায়গায় L * j ক্যাপ বসালাম। ক্রস প্রোডাক্ট B ভেক্টরের মানটা এখানে বসিয়ে দিলাম। এবার এখানে তোমরা দেখো সবাই, মান কি আছে μ0/4π 2I1, এখানে I2 আছে ডিভাইডেড বাই r, মানগুলোকে সব একসঙ্গে লিখলাম μ0/4π 2I1 I2/r * l, এগুলো তো সব মান। এখানে ডাইরেকশন বা ভেক্টর কি আছে, একক ভেক্টর j ক্যাপ ক্রস প্রোডাক্ট - k ক্যাপ। তো এটাই আমরা এখন ক্রস প্রোডাক্টটা করব। মানগুলোকে সব একসঙ্গে লিখলাম μ0/4π 2I1
I2 ডিভাইডেড বাই R, নিচে L একসঙ্গে লিখলাম। পরে আছে কি J ক্রস মাইনাস K। J ক্রস K মানে আমরা কি জানি প্লাস I, কিন্তু এখানে যে একটা নেগেটিভ সাইন আছে প্লাস মাইনাস কি মাইনাস, তাহলে মাইনাস I। J ক্রস K এখানে লিখে রাখছি, J ক্রস K মানে আমরা কি জানি প্লাস I, কিন্তু এখানে যেহেতু অলরেডি একটা মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস I ক্যাপ। তাহলে ক্রিয়াশীল বল সিটি তারের I2 প্রবাহের জন্য ক্রিয়াশীল বলের ফর্মুলা কি পেলাম, F ভেক্টর ইকুয়াল টু মিউ 0/4 পাই 2I1 I2 বাই R ইনটু L, আর ডাইরেকশন কি মাইনাস I ক্যাপ। তাহলে এখানে যে ক্রিয়াশীল বলটা সেটা কি হচ্ছে মাইনাস I ক্যাপ, প্লাস I যদি পজিটিভ x অক্ষ হয় তাহলে মাইনাস I কি নেগেটিভ x অক্ষ বরাবর। তাহলে ক্রিয়াশীল বলের অভিমুখ কোন বরাবর হবে, নেগেটিভ x অক্ষ বরাবর হবে। এবং তোমরা মনে রাখবে নেগেটিভ মানে কি অ্যাট্রাকটিভ, আর পজিটিভ মানে কি রিপালসিভ। অ্যাট্রাকটিভ মানে কি আকর্ষণ প্রকৃতির। তাহলে এখানে যে বলটা উৎপন্ন হচ্ছে তার নেচার বা প্রকৃতি কি হবে আকর্ষণ প্রকৃতির, এবং তার অভিমুখ কি হবে নেগেটিভ x অক্ষ বরাবর। এই জন্য আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে দুটো সমান্তরাল তারের মধ্য দিয়ে যদি একই দিকে কারেন্ট যায় তাহলে ক্রিয়াশীল বল কি হবে আকর্ষণ প্রকৃতির। এই যে মাইনাস I আছে, এবং অভিমুখটা এখানে আমরা শিখতে পারলাম কোন বরাবর x অক্ষ বরাবর, নেগেটিভ x অক্ষ বরাবর হলো। তাহলে F ভেক্টর মানে কি মিউ 0/4 বাই 2I1 I2 বাই R ইনটু L ইনটু অভিমুখ বলতে কি মাইনাস I, এবং নেচার কি পেলাম অ্যাট্রাকটিভ ইন নেচার পেলাম, এবং নেগেটিভ x অক্ষ বরাবর হলো। যদি আমরা মানটা লিখি একটু আগে যেটা লিখলাম ওটাই, মিউ 0/4 পাই 2I1 I2 বাই R ইনটু L, এটা মান। তখন তো অভিমুখ আমরা বসাবো না, কারণ এটা তো অভিমুখ হিসেবে রিপ্রেজেন্ট করেছি। তাহলে দুটো তার যদি পরস্পর সমান্তরাল থাকে তাহলে ক্রিয়াশীল বল কি F = মিউ 0/4 পাই 2I1 I2 বাই R ইনটু L। এবার কথা হলো এটা তো পেলাম আমরা, এবার যদি এটাকে উল্টাই দিই নিচের দিকে করে দিই, মানে এই যে I2 প্রবাহ তার ডাইরেকশন কি নিচের দিকে, যদি নিচের দিকে করি তাহলে এখানে কিন্তু প্লাস I হবে। মনে রাখবে তোমরা যদি I2 প্রবাহটা নিচের দিকে হয়, মানে নিচের দিকে মানেই তোমরা মনে রাখবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো বা নিচের দিকে যখনই দেওয়া থাকবে যে এটা পরস্পর দুটো বিপরীতমুখী, একটা যদি উপরের দিকে হয় তো পরেরটা যদি নিচের দিকে হয় তাহলে ক্রিয়াশীল বলটা কি হবে রিপালসিভ বা বিকর্ষণ প্রকৃতির। এরা গত ভিডিওতে আমি তোমাদের শেখাইছি, তো দেখে নিবা ওই ভিডিওটা। তো এখানে তখন কিন্তু প্লাস I হয়ে যাবে, কিন্তু ক্রিয়াশীল বলের অভিমুখ x অক্ষ বরাবরই হবে, কারণ I ক্যাপ আছে, I ক্যাপ মানেই তো x অক্ষ বরাবর। এখানে প্লাস সিম্বল বসালাম মানে কি পজিটিভ x অক্ষ বরাবর। যদি বিপরীতমুখী হয় দুটো পরস্পর সমান্তরাল তারের মধ্যে যদি প্রবাহ বিপরীতমুখী হয় তাহলে এখানে প্লাস I হবে, আর যদি একই দিকে হয় তাহলে মাইনাস I হবে। এবার আমরা যেটা করব সেটা হলো গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার জিনিসটা কি, গ্যালভানোমিটার হলো এমন একটা ডিভাইস যার দ্বারা আমরা কারেন্টকে অবজার্ভ করব এবং মেজারমেন্ট করব, মানে প্রবাহ মাত্রাকে আমরা পর্যবেক্ষণ করব এবং পরিমাপ করব। এই জিনিসটাকে বলা হয় গ্যালভানোমিটার। হলো গ্যালভানোমিটার দুই রকম, একটা বলা আছে চলচুম্বক গ্যালভানোমিটার আর একটা হলো চলকুণ্ডলী গ্যালভানোমিটার। চলচুম্বক গ্যালভানোমিটারের এক্সাম্পল হলো ট্যানজেন্ট গ্যালভানোমিটার, হেলমহোল্টজ ডাবল কয়েল গ্যালভানোমিটার, আর একটা হলো সাইন গ্যালভানোমিটার। আর চলকুণ্ডলী গ্যালভানোমিটার হলো টেবিল গ্যালভানোমিটার। এছাড়া আরো আছে, কিন্তু এই যে দুই রকমের গ্যালভানোমিটার আছে চলচুম্বক গ্যালভানোমিটার আর চলকুণ্ডলী গ্যালভানোমিটার, তার মধ্যে আমরা ইউজ করি বেসিক্যালি ম্যাক্সিমাম হচ্ছে টেবিল গ্যালভানোমিটার। তোমরা যখন কলেজে উঠবে বা তোমাদের ক্লাস 12 এর প্র্যাকটিক্যাল আছে গ্যালভানোমিটারের, তো টেবিল গ্যালভানোমিটারই ম্যাক্সিমাম থাকবে। তো এই হলো গ্যালভানোমিটারের শ্রেণী বিভাগ। হলো এইবার আছে কিছু গ্যালভানোমিটারের সুবিধা। সুবিধা বলতে এই যে টেবিল গ্যালভানোমিটার আছে এটা তো আমরা টেবিলের মধ্যে বসাবো, তো টেবিলের মধ্যে যখন বসাবো তো বসানোটা একটু বেশ টাফ হয়, মানে বসিয়ে দিলাম কারেন্ট মেজারমেন্ট করলাম আর অবজার্ভ করলাম এরকম কিন্তু রিডিং দিবে না, তখন রিডিং এ কিন্তু আমরা এরর পাবো। তো এররের মান যত কম হবে তো বলবো গ্যালভানোমিটারটা তত সেনসিটিভ, মানে সেই গ্যালভানোমিটার তত বেশি সুবিধি ভালো। তো এটাই হলো গ্যালভানোমিটারের সুবিধা। সুবিধা মানে হচ্ছে কি মেজারমেন্টটা খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম হবে, মানে খুব
ভালোভাবে আমরা সূক্ষ্মভাবে এক্সপেরিমেন্টটা করব, এররের পরিমাণ খুব কম হবে। এই জিনিসটাকে বলা হয় সেনসিটিভিটি বা সুবিদিতা বা গ্যালভানোমিটারের সুবিদিতা। তোমরা বইয়ের মধ্যে দেখে নিবা, খুব ইম্পর্টেন্ট ডেফিনেশনটা কিন্তু আসে। এই যে গ্যালভানোমিটারের সুবিদিতা বললাম, এই সুবিদিতা কিন্তু আবার বেসিক্যালি 3 রকম। গ্যালভানোমিটারের সুবিদিতা, সেনসিটিভিটি অফ গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের সুবিদিতা, মিটার এর সুবিদিতা, সুবিদিতা তোমাদের বইয়ের মধ্যে নাই, কিন্তু ক্লাস 12 এর যে টেস্ট পেপারটা আছে সেই টেস্ট পেপারের মধ্যে কিন্তু অনেক অঙ্ক থাকে, একবার কিন্তু আবার এইচএস এর ফাইনাল এক্সামে আসছিল। গ্যালভানোমিটারের সুবিদিতা 3 রকম। একটাকে বলা হচ্ছে কারেন্ট সেনসিটিভিটি বা প্রবাহ সুবিদিতা, সুবিদিতা। 2 নাম্বার হলো ভোল্টেজ সেনসিটিভিটি বা বিভব সুবিদিতা, আর 3 নাম্বার হলো চার্জ সেনসিটিভিটি বা আধান সুবিদিতা বা চার্জ সুবিদিতা। হলো, তো এই হলো সুবিদিতার শ্রেণী বিভাগ। প্রবাহ সুবিদিতা বা কারেন্ট সেনসিটিভিটি, বিভব সুবিদিতা বা ভোল্টেজ সেনসিটিভিটি, চার্জ সুবিদিতা বা আধান সুবিদিতা বা চার্জ সেনসিটিভিটি হলো গ্যালভানোমিটারের সুবিদিতা। সুবিদিতার কিছু শর্ত আছে, বইয়ের মধ্যে তোমরা দেখে নিবা। সুবিদিতার শর্ত বলতেই যে জিনিসটা বোঝানো যাচ্ছে এখানে, যে খুব এররটা যেন খুব কম হয়। এররটা খুব কম হয় মানে যে কোনো এক্সপেরিমেন্ট যখন আমরা করব এরর কিন্তু থেকেই থাকে। টেবিলের মধ্যে গ্যালভানোমিটারকে বসাবো, এবার সাপোজ টেবিলটা হচ্ছে কি দুলছে, তো গ্যালভানোমিটার কিন্তু ভালোভাবে রিডিং দিবে না, তখন কিন্তু আমরা বলতে পারবো না যে গ্যালভানোমিটারটা কি সেনসিটিভলি এক্সপেরিমেন্টের রেজাল্টটা দিচ্ছে, তখন কিন্তু সুবিদিতার মধ্যে এরর থাকবে। তো গ্যালভানোমিটারকে যখন আমরা বসাই, যেটা বেসিক্যালি টেবিল গ্যালভানোমিটার, তো আমরা কিন্তু সূক্ষ্মভাবে ভালোভাবে আস্তে আস্তে খুব বেশি সময় ধরে এক্সপেরিমেন্ট করতে হয়। এটাই হচ্ছে এর অসুবিধা, খুব কম সময়ে এক্সপেরিমেন্টটা করতে পারবো না, বেশি সময়ে এক্সপেরিমেন্ট করতে পারবো। সুবিদিতার প্রধান যেটা শর্ত, যে বেশি সময়ে টেবিল গ্যালভানোমিটারটাকে টেবিলের মধ্যে বসাতে হবে, তার জন্য যেন সে ভালোভাবে সেনসিটিভলি রেজাল্ট দেয়। তো তোমরা বইয়ের মধ্যে দেখে নিবা। এবার আমরা করব গ্যালভানোমিটারের সুবিদিতার যে শ্রেণী বিভাগ একটু আগে করলাম ক্লাসিফিকেশন, যেখানে কি পেলাম প্রবাহ সুবিদিতা, বিভব সুবিদিতা আর আধান সুবিদিতা। তো প্রবাহ সুবিদিতা বা কারেন্ট সেনসিটিভিটি জিনিসটা কি, অ্যাকচুয়ালি ম্যাথের জন্য পড়াচ্ছি। এখানে আমি একটা ফিগার প্লট করেছি, যে ফিগারের মধ্যে এটা একটা লাইটিং স্পট স্কেল আছে, যার মধ্যে একটা কি লাইটিং স্পট আছে, মানে এখান থেকে লাইট বেরোবে। এটা হলো একটা লাইটিং স্পট স্কেল, মানে একটা স্কেল যার মধ্যে যে দৈর্ঘ্যটা সেটা মিলিমিটার রেঞ্জে আছে। এটা হলো কি একটা লাইটিং স্পট, মানে এখান থেকে লাইট বেরোবে। এই লাইটিং স্পট স্কেল থেকে 1 মিটার দূরত্বে একটা গ্যালভানোমিটার মিরর আছে। তো এই যে লাইটটা এখান থেকে বের হচ্ছে, তো মিররের কাজ কি রিফ্লেকশন ঘটানো, রিফ্লেকশন হয়ে আবার পুনরায় আবার কি লাইটিং স্পট স্কেলে যাবে। তো এই যে লাইটিং স্পট স্কেল, এখান থেকে 1 মিটার দূরত্বে যে গ্যালভানোমিটার মিরর আছে, যদি এর মধ্যে খুব অল্প পরিমাণ কারেন্ট 1 মাইক্রো অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার মানে কি খুবই কম, 1 মাইক্রো অ্যাম্পিয়ার মানে 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার, 10 টু দি পাওয়ার -6 মানে পয়েন্টের পর 6টা শূন্য, মানে খুবই কম। তো একটা গ্যালভানোমিটার মিররের মধ্যে যদি 1 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তো এখান থেকে যে লাইটিং স্পটটা রিফ্লেকশন হয়ে আবার এই লাইটিং স্পট স্কেলে যাবে। তো সরি একটু ভুল বললাম, এই যে গ্যালভানোমিটার মিরর যদি এর মধ্যে 1 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তবে এই যে লাইটিং স্পট থেকে লাইটিংটা আসলো, এই লাইটটা পুনরায় রিফ্লেকশনে আবার যাবে। তো এখানে স্কেলের মধ্যে একটা লাইটের ডিফ্লেকশন হবে,
এই জিনিসটাকেই বলা হয় প্রবাহ সুবিধা। আরেকবার বলছি, একটা লাইটিং স্পট স্কেল থেকে 1 মিটার দূরত্বে যে গ্যালভানোমিটার মিরর আছে, যদি তার মধ্যে 1 মাইক্রোঅ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তার দরুন এই লাইটিং স্পট স্কেলে যদি মিলিমিটার রেঞ্জে ডিফ্লেকশন ঘটে, সেই জিনিসটাকেই বলবো আমরা কারেন্ট সেন্সিটিভিটি বা প্রবাহ সুবিধা, যার মান হলো সেন্সিটিভিটি সিম্বল এখানে S সাফিক্সে I, কারেন্ট সেন্সিটিভিটি যার মান হলো NAB/C, যেখানে A হলো কুণ্ডলীর ক্ষেত্রফল, লিখে রাখো তোমরা কিন্তু, B হলো চৌম্বক ক্ষেত্র, N হলো কুণ্ডলীর পাক সংখ্যা, আর C হলো কাপল বা দ্বন্দ্ব বা টর্ক লিখতে পারো তোমরা, অর কাপল হলো। এটা হলো কারেন্ট সেন্সিটিভিটি। এবার আমরা পড়ব ভোল্টেজ সেন্সিটিভিটি। খুব ইম্পর্টেন্ট, কিন্তু পড়তেই হবে, বা বিভব সুবিধা। একই রকম যে লাইটিং স্পট স্কেল থেকে 1 মিটার দূরত্বে যে গ্যালভানোমিটার মিরর আছে, যদি সেই গ্যালভানোমিটার মিররের মধ্যে 1 মাইক্রোভোল্ট পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, 1 মাইক্রোভোল্ট মানে 10 টু দি পাওয়ার -6 ভোল্ট, খুবই অল্প পরিমাণ বিভব পার্থক্য, যদি 1 মাইক্রোভোল্ট পরিমাণ বিভব পার্থক্য যদি এই গ্যালভানোমিটার মিররের মধ্যে থাকে, তবে এখান থেকে যে লাইটিং স্পটটা রিফ্লেকশন হয়ে আবার পুনরায় হচ্ছে কি লাইটিং স্পট স্কেলে যাবে, তো এই লাইটিং স্পট স্কেলে মিলিমিটার রেঞ্জে আলোটার কি একটা ডিফ্লেকশন হবে, এবং সেটা সিম্পল হারমোনিক মোশনে ডিফ্লেকশন করবে, এরকম দোলায়মান হবে আলোটা যখন তোমরা প্র্যাকটিক্যাল করবা। তো এই যে দোলায়মান হচ্ছে, হতে হতে একটা ও ডিফ্লেকশন ঘটছে, এই জিনিসটাকে বলবো আমরা ভোল্টেজ সেন্সিটিভিটি বা বিভব সুবিধা। কারেন্ট সেন্সিটিভিটির ক্ষেত্রেও একই রকম, কিন্তু ডিফ্লেকশন ঘটবে। তো ভোল্টেজ সেন্সিটিভিটির যে মান, তার ফর্মুলা হলো SB কারেন্ট সেন্সিটিভিটি ডিভাইডেড বাই R সাফিক্সে G, যেখানে R সাফিক্সে G হলো গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স বা গ্যালভানোমিটারের রোধ, গ্যালভানোমিটার এর রোধ হলো। এবার আমরা পড়ব চার্জ সেন্সিটিভিটি বা আধান সুবিধা। চার্জ সেন্সিটিভিটি একই জিনিস, ডেফিনেশন সেম, সেন্সিটিভিটি বা আধান সুবিধা একই রকম। লাইটিং স্পট স্কেল থেকে 1 মিটার দূরত্বে একটা গ্যালভানোমিটার মিরর আছে, এই গ্যালভানোমিটার মিররের মধ্যে যদি 1 মাইক্রোকুলম্ব পরিমাণ আধানের প্রবাহ হয়, তবে এখান থেকে যে আলোটা এখানে আসলো, রিফ্লেকশনে আবার পুনরায় কি স্কেলের মধ্যে যাচ্ছে, তো স্কেলের মধ্যে লাইটিং স্পট স্কেলের মধ্যে মিলিমিটার রেঞ্জে একটা আলোর ডিফ্লেকশন ঘটবে, মিলিমিটার রেঞ্জে পাবো, মানে খুব ক্ষুদ্র পরিমাণ ডিফ্লেকশন পাবো, এই জিনিসটাকে বলবো চার্জ সেন্সিটিভিটি, যার মান হলো SQ ইকুয়াল টু 2 পাই বাই বড় হাতের T ইনটু SI, যেখানে বড় হাতের T বলতে এখানে টাইম পিরিয়ড। কেন টাইম পিরিয়ড হচ্ছে? কারণ সিম্পল হারমোনিক মোশন এইভাবে দোলায়মান হচ্ছে। একটা হচ্ছে কি আমরা টাইম পিরিয়ড এখান থেকে পাবো, এখান থেকে আবার এখানে গেল, আবার এখান থেকে এখানে গেল, একটা কি কমপ্লিট সাইকেল পাচ্ছি। তো এই কমপ্লিট সাইকেলের জন্য যে টাইমটা, সেটাকেই তো বলা হচ্ছে কি টাইম পিরিয়ড বা পর্যায়কাল, যেখানে T হলো টাইম পিরিয়ড। আরেকবার বলছি কিন্তু টাইম পিরিয়ড জিনিসটা কি, এই যে এখান থেকে আলোটা রিফ্লেকশনে আবার এখানে যাবে, তো সেই আলোটা কি সিম্পল হারমোনিক মোশন বা সরল দৈর্ঘ্য তিনটায় কি দোলায়মান হবে এরকম। তো একটা যে ফুল সাইকেল পাবো তা না, অসংখ্য সাইকেল পাবো। একটা সময় তো আলোটা এখানে কি থেমে যাবে, ইকুইলিব্রিয়াম হবে, তো এইভাবে দোলায়মান হবে, এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে আসলো, একটা কমপ্লিট সাইকেল হলো। এই যে সময়টা আমরা একটা টাইমার বা ঘড়ি রাখবো, এই সময়টাকে বলবো একটা কি টাইম পিরিয়ড বা পর্যায়কাল। আবার এখান থেকে একটা গেল, দুইটা কমপ্লিট সাইকেল হলো, এরকম অনেকগুলা আমরা কমপ্লিট সাইকেল পাবো, মানে অনেকটা হচ্ছে কি টাইম পিরিয়ড পাবো। তো এটা হলো চার্জ সেন্সিটিভিটির ফর্মুলা। এবার যে জিনিসটা করাবো সেটা আরো ইম্পর্টেন্ট, তার নাম হলো অ্যামিটার। অ্যামিটার অ্যামিটার
ডিভাইস যার সাহায্যে শুধুমাত্র আমরা কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রাকে মাপবো। তড়িৎ প্রবাহ মাত্রা মাপার যন্ত্রকেই বলা হয় অ্যামিটার, তোমরা মনে রাখবে। তারপর পড়বো আমরা ভোল্ট মিটার। ভোল্ট মিটার, ভোল্ট মিটার হলো বিভব পার্থক্য মাপার যন্ত্র। ভোল্ট মিটার মাথায় রাখবে কিন্তু, বিভব মাপার যন্ত্রকে বলা হচ্ছে এখানে ভোল্ট মিটার, কারেন্ট মাপার যন্ত্রকে বলা হচ্ছে এখানে অ্যামিটার। তো এটা জিনিস আমরা পড়লাম। পার্থক্য কিন্তু পরীক্ষায় আসে, দেখে নিবা, বইয়ের মধ্যে আছে, ছায়া বই বা যে কোনো বইয়ের মধ্যে আছে। এবার এই যে অ্যামিটার ভোল্টমিটার পড়লাম, এখানে জাস্ট ডেফিনেশন পড়লাম। কত পরিমাণ কারেন্ট যাচ্ছে, কত পরিমাণ ভোল্টেজ মাপছি, কিছুই তো আমরা জানি না। বা অ্যামিটার ডিভাইসটা অ্যাকচুয়ালি কি, সেটা কিভাবে আমরা তৈরি করব, সেই জিনিসটাও কিন্তু তোমাদের আছে সিলেবাসের মধ্যে। তো কনভার্সন হলো একটা গ্যালভানোমিটারকে কিভাবে আমরা অ্যামিটারে কনভার্ট করব। গ্যালভানোমিটার থেকে অ্যামিটার, গ্যালভানোমিটার থেকে অ্যামিটার। একটা গ্যালভানোমিটারকে কিভাবে অ্যামিটারে কনভার্ট করব, এটা 1 নম্বরের কোশ্চেন থাকবে এবং এখান থেকে 10-12টা অঙ্ক থাকবে। তার মধ্যে একটা অঙ্ক তো পরীক্ষায় দিবেই, ফাইনাল পরীক্ষায়। তোমরা মনে রাখবে গ্যালভানোমিটারের সিম্বল হলো এরকম, এখানে একটা কাঁটা থাকবে, এটা হলো একটা গ্যালভানোমিটার। এখানে আমি কাঁটাটা দিলাম না। গ্যালভানোমিটারে একটা বিশেষ রোধ থাকে যেটাকে বলা হয় গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স বা গ্যালভানোমিটারের রোধ, যার সিম্বল কি বড় হাতের জি। বড় হাতের জি মানে এখানে কি একটা গ্যালভানোমিটারের রোধ, এবং পুরো গ্যালভানোমিটারের সিম্বল কি এটা। তো তোমরা মনে রাখবে এটা একটা গ্যালভানোমিটার যার রোধ কি জি। একটা গ্যালভানোমিটারের সঙ্গে, মানে এটা পুরো একটা গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে যদি ক্ষুদ্র পরিমাণ একটা রোধ যোগ করা হয়, ক্ষুদ্র পরিমাণ রোধকে বলা হয়, মনে রাখবে তোমরা, শান্ট বলা হয়। ক্ষুদ্র পরিমাণ রোধকে কি বলা হয়? শান্ট। ক্ষুদ্র পরিমাণ রোধের কে বলা হয় শান্ট। এই জন্য শান্ট রোধের সিম্বল মনে রাখবে এস। এখানে জি হলো গ্যালভানোমিটারের রোধ, এস হলো ক্ষুদ্র পরিমাণ রোধ বা শান্ট রেজিস্ট্যান্স, যেটা কি প্যারালালে আছে। তাহলে এই যে ডিভাইসটা আমরা পেলাম, এই পুরো জিনিসটাকে বলবো আমরা এখানে, এই পুরোটাই হচ্ছে কি অ্যামিটার। একটা গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সময়ে ক্ষুদ্র পরিমাণ রোধ যদি যোগ করি, তাহলে যে জিনিসটা পাবো সেটাই হলো কি অ্যামিটার। সমান্তরাল সময়ে ক্ষুদ্র পরিমাণ রোধ, কিন্তু সেটা সম্ভবত মাইক্রো ওহম। রোধের সিম্বল কি জানি আমরা, রোধের একক কি জানি, ওহম। তো মাইক্রো ওহম, মাইক্রো মানে হচ্ছে কি খুবই স্মল। 1 মাইক্রো ওহম মানে 10⁻⁶ ওহম। মাইক্রো থেকে গেলেই 10⁻⁶ দ্বারা গুণ করব। তো 1 মাইক্রো ওহম মানে 10⁻⁶ ওহম, খুব অল্প পরিমাণ রোধ এখানে থাকে। তো এটা পুরো একটা কি অ্যামিটার। এবার এই শান্ট রোধের মান কত সেটা তো আমরা জানি না। এখান থেকে একটা আমি ফর্মুলা প্রুফ করছি। প্রুফটা যদিও পরীক্ষায় থাকে না, কিন্তু আমি যেভাবে তোমাদের থিওরিটা করাবো সেই রকম নিয়মেই তোমরা ম্যাথটা করবা। কারণ একটা অঙ্ক যদি করাই তো 15-20টা অঙ্ক তোমরা নিজেই করে নিতে পারবে। আর বইয়ের মতো কিন্তু করবে না, কারণ বইয়ের মতো হচ্ছে প্রত্যেকটাই অঙ্ক ডিফারেন্ট ডিফারেন্ট মেথডে করা আছে, সূত্রগুলো মনে রাখা টাফ। তো এটা কি একটা অ্যামিটার, কারেন্ট তো সাপ্লাই করতে হবে। সাপ্লাই করার জন্য একটা কি লাগাবো আমরা, বাইরে থেকে ব্যাটারি লাগালাম, এই দুই প্রান্তে একটা ব্যাটারি লাগালাম। ব্যাটারির ভোল্টেজ কি ভি। তোমরা মনে রাখবে ব্যাটারি ভোল্টেজকে বলা হচ্ছে এখানে মূল ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ। তাহলে এখান থেকে একটা কি কারেন্ট বের হবে, সেটা কি মূল প্রবাহ বা সাপ্লাই কারেন্ট, যার মান কি অত্যন্ত বেশি হবে, অ্যাম্পিয়ার রেঞ্জে হবে। এই আই কারেন্ট গেল, এ দেখছে দুটো রাস্তা, কারণ সমান্তরালে কারেন্ট কি ভাগাভাগি হয়ে যায়। তাহলে এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। এটা কি গ্যালভানোমিটার যেহেতু, এজন্য গ্যালভানোমিটারের মধ্যে যে প্রবাহ সেটাকে বলা হচ্ছে গ্যালভানোমিটার কারেন্ট, যার সিম্বল আইজি। এটা কি শান্ট রেজিস্ট্যান্স, শান্টের মধ্যে যে প্রবাহ সেটাকে বলছে এখানে শান্ট কারেন্ট, যার সিম্বল এখানে কি দিলাম আইএস।
এই আইজি এখানে গেল, এই আইএস এখানে গেল, এই পয়েন্টটাকে মিট করছে না, মিট করলো মানে কি যোগ হলো, তাহলে এই আইজি আর আইএস এখানে যোগ হলো, যোগে পুনরায় আবার কি আই পরিমাণ কারেন্ট বের হচ্ছে। এখান থেকে আই পরিমাণ কারেন্ট ঢুকলো, আবার কি আই পরিমাণ কারেন্টই কিন্তু ব্যাটারিতে ঢুকবে। যত পরিমাণ কারেন্ট বের হবে ঠিক তত পরিমাণ কারেন্টই কিন্তু এখানে এন্টার করবে। হলো? তাহলে এখান থেকে আমরা এটাকে নাম দিলাম ফিগার 1। তাহলে চিত্রানুযায়ী বলতে পারি I ইকুয়াল টু IS প্লাস IG। লিখে রাখবে তোমরা কিন্তু, যেখানে IG হলো গ্যালভানোমিটারের প্রবাহ, IS হলো শান্টের মধ্যে প্রবাহ, I হলো মূল প্রবাহ। না লিখে রাখলে কিন্তু ঝামেলা হবে। হলো? আর G হলো গ্যালভানোমিটারের রোধ, S হলো শান্ট রোধ, V হলো মূল ভোল্টেজ বা ব্যাটারির ভোল্টেজ, I হলো মূল প্রবাহ বা মেইন কারেন্ট। এটাকে ইকুয়েশন 1 নাম দিলাম। আচ্ছা, তোমরা মনে রাখবে সমান্তরাল সময়ে কারেন্ট ভাগাভাগি হয় কিন্তু ভোল্টেজ একই থাকে। মানে এই যে বাইরে থেকে V আমরা সাপ্লাই করছি ব্যাটারি ভোল্টেজ, তো এই যে দুটো রোধ আছে, রোধের অ্যাক্রসে অ্যাকচুয়ালি ভোল্টেজ পড়বে। তো তোমরা মনে রাখবে এই যে V ভোল্টেজ বাইরে থেকে সাপ্লাই করেছি, এখানে দুটো রোধ আছে, এই রোধের অ্যাক্রসে যত ভোল্টেজ হবে ঠিক এর অ্যাক্রসে সেম ভোল্টেজ হবে। তো এখানে বাইরে থেকে আমরা ভোল্টেজ সাপ্লাই করছি V, তাহলে এই V পরিমাণ ভোল্টেজ এর মধ্যেও পড়বে আবার এর মধ্যেও পড়বে, যেহেতু এরা কি প্যারালাল আছে। তাহলে এর মধ্যেও ভোল্টেজ কি V, এর মধ্যেও ভোল্টেজ কি VS। এটা VS নাম দিলাম। শান্টের মধ্যে যে ভোল্টেজ সেটা VS, গ্যালভানোমিটারের মধ্যে যে ভোল্টেজ সেটা কি VG। কিন্তু যেহেতু সমান্তরাল সমবায়ে আছে, এক্ষেত্রে সমান্তরাল সময়ে কি ভোল্টেজ সেম হয়, তাহলে গ্যালভানোমিটারের ভোল্টেজ যা, শান্ট রোধের ভোল্টেজও কি সেম, মানে VS ইকুয়াল টু কি VG লিখলাম। সেটা কি মূল ভোল্টেজের সঙ্গেই সমান হবে কিন্তু, দাঁড়ালো। আচ্ছা, আমরা ভোল্টেজ মানে কি জানি, কারেন্ট ইনটু রোধ, V ইকুয়াল টু কি IR। তাহলে গ্যালভানোমিটারের ভোল্টেজ VG ইকুয়াল টু, গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ কত গেছে IG, আর গ্যালভানোমিটারের রোধ কি বড় হাতের G, তাহলে R এর জায়গায় কি বড় হাতের G বসাবো। তাহলে গ্যালভানোমিটারের ভোল্টেজ VG ইকুয়াল টু কি IG ইনটু G। I ইনটু R, I বলতে এখানে IG, R বলতে কি বড় হাতের G। ঠিক একই রকম শান্টের মধ্যে ভোল্টেজ VS ইকুয়াল টু, ফর্মুলা কি জানি IR, I বলতে শান্টের মধ্যে প্রবাহ কি I সাফিক্স S ইনটু শান্টের রোধ R, R বলতে এখানে কি S, তাহলে VS মানে কি IS ইনটু S। কন্ডিশন কি পেয়েছি, প্যারালাল মানে এর মধ্যে যা ভোল্টেজ এর মধ্যেও সেম ভোল্টেজ, অ্যাকচুয়ালি সেটা সাপ্লাই ভোল্টেজের সঙ্গে সমান হবে। তো এখান থেকে মানটা বসিয়ে দিচ্ছি আমরা, VS মানে কি IS ইনটু S, আর VG মানে কি IG ইনটু G। IS ইনটু S ইকুয়াল টু I সাফিক্স G ইনটু G। হলো? তাহলে এখান থেকে তোমরা S এর মান বের করো, সরি S এর মান না, IS এর মান বের করো। IS ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, IG ইনটু G ডিভাইডেড বাই S। এই IS এর মানটা ইকুয়েশন 1 এ বসাও, তাহলে শান্ট রোধের মান বের হয়ে যাবে। তাহলে ইকুয়েশন 1 থেকে পাই, সমীকরণ 1 থেকে পাই, লিখে রাখবা তোমরা কিন্তু I ইকুয়াল টু, IS এর মান কি IG ইনটু G ডিভাইডেড বাই S প্লাস IG। আচ্ছা, এই মানটা আমরা এই ইকুয়েশনে বসালাম, বসিয়ে এটা পেলাম। এইবার এখান থেকে IG কমন যাচ্ছে, IG কমন নিলাম, তাহলে পরে থাকছে G বাই S প্লাস 1 দাঁড়ালো। এখানে কি I, পরের লাইনে I বাই IG ইকুয়াল টু কি G বাই S প্লাস 1। এখানে I বাই IG কে আমি ছোট হাতের n সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করছি, তাহলে G বাই S প্লাস 1। পরের লাইনে লিখতে পারি G বাই S ইকুয়াল টু n মাইনাস 1। তারপরে লাইনে তাহলে S এর মান কি দাঁড়াচ্ছে G বাই n মাইনাস 1।
এসটা নিচের দিকে নাও, সরি এসটা এখানে উঠাও আর n - 1টা এদিকে আনো, তাহলে s = কি g / n - 1। এই হলো থিওরি। এখানে n মানে কি, n কার পরিবর্তে বসালাম, i / ig। এই ক্ষেত্রে প্রমাণটা না শিখলেও হবে, শুধু ফর্মুলাটা মনে রাখবে। n মানে হচ্ছে কি i / ig, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। n মানে কি i / ig। i বলতে কি বর্তনীর মেইন কারেন্ট, ig বলতে কি বর্তনীর মধ্যে যে গ্যালভানোমিটার আছে তার মধ্যে প্রবাহ, এদের যে অনুপাত সেটাকে বলছে এখানে n। nটাকে বলা হয় পাল্লা বা রেঞ্জ। মনে রাখবে n এর মান সব সময় 1 এর থেকে বেশি হয়। অ্যাকচুয়ালি 50, 100, 200 এরকম ভ্যালু হয় n এর। তাহলে n এর ভ্যালুটা যদি 50 হয়, মানে 1 এর থেকে খুব বেশি হয়, তাহলে ig এর মানটা কি খুব কম হবে। তো এই ক্ষেত্রে শর্তটা অঙ্ক যখন করব মনে রাখবে ig এর মানটা খুব কম হবে i থেকে, শর্তটাই দিলাম এটা, ig much more less than i। ig এর মানটা খুবই কম হবে i এর থেকে, এবং n এর মানটা হচ্ছে কি much more greater than 1, মানে এর থেকে বহুগুণ বেশি হবে। এটাই চেনার উপায়। যদি i এর মানটা, সাপোজ i এর মান 1 অ্যাম্পিয়ার, তো ig এর মানটা কি 1 মাইক্রো অ্যাম্পিয়ার হবে। মাইক্রো অ্যাম্পিয়ার তো খুবই ছোট। যদি i এর মানটা মিলি অ্যাম্পিয়ারে হয়, তো ig টা কি মাইক্রো অ্যাম্পিয়ার হবে। মিলি অ্যাম্পিয়ার কিন্তু মাইক্রো অ্যাম্পিয়ার থেকে বড় রাশি। মুদ্রা কথা হলো i এর মানটা ig থেকে অনেক গুণ বেশি হবে। এটাই হলো চেনার উপায়। যে দুই রকম কারেন্ট আছে, সাপোজ একটা কারেন্ট আছে 10 মিলি অ্যাম্পিয়ার আর একটা কারেন্ট আছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার অঙ্কের মধ্যে। তাহলে এই যে 10 মাইক্রো অ্যাম্পিয়ার এটা তো খুব ক্ষুদ্র, কারণ মাইক্রো মানে কি খুবই ক্ষুদ্র রাশি, তার মানে এটা কি ig। আর 10 মিলি অ্যাম্পিয়ার এটা একটু কি এর থেকে বেশি, তার মানে এটা কি i। তখন এর মান বের করব, এই ফর্মুলায় বসাবো, g এর মান দেওয়া থাকবে, তবে শান্ট রোধের মান কত বের করো। তো অ্যামিটারের ক্ষেত্রে শান্ট রেজিস্ট্যান্স s = কি ফর্মুলা পেলাম, g / n - 1, where n = i / ig, যেখানে n এর ভ্যালুটা কি 1 এর থেকে বহুগুণ বেশি হবে, ig এর মানটা কি ক্ষুদ্র হবে i এর তুলনায়। এই হলো থিওরি। কি পেলাম, শান্ট রেজিস্ট্যান্স s = g / n - 1, যেখানে n = কি i / ig। এটা মাথায় রাখবে তোমরা। এবার আমরা বের করব অ্যামিটারের রোধ। পরীক্ষায় আসে এক লাইনে হয়ে যাবে। অ্যামিটারটা কি ছিল, একটা গ্যালভানোমিটারের রোধ ছিল, যার সিম্বল কি বড় হাতের G, তার সঙ্গে প্যারালালে একটা কি ক্ষুদ্র পরিমাণ রোধ যেটাকে বলা হয় শান্ট, বাইরে থেকে একটা কি ব্যাটারি। হলো কথা হলো অ্যামিটারের রোধ। অ্যামিটার বলতে কোন জিনিসটাকে বলা হচ্ছে, এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে অ্যামিটার। অ্যামিটারের মধ্যে কি থাকে, একটা গ্যালভানোমিটার থাকবে, তার সঙ্গে সমান্তরাল সময় একটা কি ক্ষুদ্র মানের রোধ থাকবে। এটা পুরো কি অ্যামিটার। এখন যদি বলি অ্যামিটারের রোধ, তার মানে এই দুটো রোধ মিলে যেটা রোধ দাঁড়াবে সেটাই কি অ্যামিটারের রোধ। তো আমরা বের করবো এখন অ্যামিটারের রোধ। পরীক্ষায় আসে, কিন্তু আসবেই অ্যামিটারের রোধ। আচ্ছা, দুটা কি সমান্তরাল সময় আছে। সমান্তরাল সময় আমরা কি জানি, তুল্য রোধ কি জানি, 1/r = 1/r1 + 1/r2, এটা জানি আমরা। এখানে r1 বলতে হচ্ছে কি g, r2 বলতে কি s, এটা করলে কি দাঁড়াচ্ছে g + s/g × s 1/r হলো। অতএব r এর মান কি দাঁড়াচ্ছে, r = gs / g + s। এটাই হলো ফর্মুলা অ্যামিটারের রোধের। এটাকে আরো খুব সংক্ষেপে লেখা যায়, যদি s এর মানটা আমরা ওখানে বসিয়ে দিই, তাহলে অ্যামিটারের রোধ কি দাঁড়াবে। তোমরা এটাও মনে রাখতে পারো, g * s এর মান হচ্ছে কি g / n - 1 / g প্লাস
কারণ এস দেওয়া থাকে না, এসটা কি আননোন থাকে অ্যাকচুয়ালি, এই জন্য এস এর মানটাই বের করতে হয়। তাহলে এস এর মান কি g/n-1। এখান থেকে উপর থেকে জি কমন নাও, উপরে তো দুটো জি আছে, কেটে যাচ্ছে, যদি লসাগু করি g/n-1 আর নিচে হচ্ছে কি n-1 + 1 ডিভাইডেড বাই n-1, n-1 n-1 কেটে গেল, দাঁড়ালো g বাই, এই যে -1 + 1 কেটে গেল, দাঁড়ালো g/n। তাহলে তোমরা মনে রাখবে অ্যামিটার রোধের ফর্মুলা কি দাঁড়ালো, r = g/n। এখানে কি করলাম, জিটা কমন নিলাম, তাহলে একটা জি কেটে গেল, তাহলে g/n-1 ডিভাইডেড বাই 1 + 1/1-1, এটাকে লসাগু করলাম, তাহলে n-1 + 1 ডিভাইডেড বাই n-1, এই n-1 এই n-1 কেটে গেল, তাহলে g বাই এটা -1 + 1 কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়ালো g/n। তাহলে অ্যামিটারের রোধ কি দাঁড়ালো, r = g/n। একটু আগে বললাম n এর মানটা কি 1 এর থেকে বহুগুণ বেশি, তাহলে অ্যামিটারের রোধের মানটা কি 1 এর থেকে বহুগুণ কম, মাথায় রাখবে, এমসিকিউ আসবে। এবার আমরা করব একটা গ্যালভানোমিটারকে কিভাবে ভোল্টমিটারে কনভার্ট করে, এটা পড়ালেই চ্যাপ্টার শেষ। গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তর, গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার, ভোল্টমিটার। গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার, মানে একটা গ্যালভানোমিটারকে কিভাবে ভোল্টমিটারে কনভার্ট করবে, মাথায় রাখবে একটা গ্যালভানোমিটারের সঙ্গে যদি শ্রেণী সমবায়ে একটি বৃহৎ মানের রোধ রাখা হয়, সেই বৃহৎ মানের রোধের সিম্বল এখানে সাপোজ আর দিলাম, কি বললাম, একটা গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে, এটা একটা রোধ, মানে অ্যাকচুয়ালি এই যে জিনিসটা আছে এরকম আছে মনে করো, অ্যাকচুয়ালি রোধের সিম্বল তো এটা না দিয়ে আমরা এখানে এরকম দিয়েছি, গ্যালভানোমিটারের রোধের সিম্বল অ্যাকচুয়ালি কি এখানে দিয়েছি জি, কিন্তু অ্যাকচুয়ালি হবে এরকম, এটাকে R1 মনে করো, তার সঙ্গে আরেকটা রোধ আছে সেটা কি R, এটা কি অ্যাকচুয়ালি শ্রেণী, এটাই ফিগার আমরা এরকম, এই সিম্বলটার জায়গায় আমরা এটা লিখলাম, এই R1 এর জায়গায় কি বড় হাতের জি লিখেছি, যেটা বেসিক্যালি একটা কি রেজিস্ট্যান্স বা রোধ। তো শ্রেণী সময়ে আছে, এই যে কম্বিনেশনটা পেলাম, এই পুরোটাকে বলবো আমরা ভোল্টমিটার। তাহলে ভোল্টমিটারের মধ্যে কি কি আছে, একটা গ্যালভানোমিটার আছে, তার সঙ্গে শ্রেণী সময়ে একটা বৃহৎ মানের রোধ আছে। বৃহৎ মানের রোধ মানে মেগা ওহম অর্ডারে, মেগা ওহম মানে কি 10 লাখ, 1 মেগা ওহম মানে 10⁻⁶ ওহম, এটা মাথায় রাখবে, 10⁻⁶ ওহম, বড় হাতের মানে মেগা, এগুলো লিখে দিব আমি তোমাদের, এমসিকিউ থাকে যে ভোল্টমিটারের সঙ্গে কত মানের রোধ যুক্ত করতে হয়, একটা বৃহৎ মানের রোধ শ্রেণীর সময়ে যুক্ত করতে হয়, আর অ্যামিটারের সঙ্গে ক্ষুদ্র মানের রোধ সমান্তরাল সময়ে যুক্ত করতে হয়, এটা একটা কি পুরো ভোল্টমিটার। তাহলে এই বৃহৎ মানের রোধের ফর্মুলা কত দাঁড়াবে সেটা আমরা এখন বের করব, প্রুফটা না করলেও চলে, তাও আমি করে দিচ্ছি। এটা একটা কি ব্যাটারি, যার ভোল্টেজ কি ভি, এখান থেকে কি আই কারেন্ট যাচ্ছে, কথা হলো এর মধ্যে যা কারেন্ট যাবে এর মধ্যে তাই, কারণ শ্রেণী সময়ে যাচ্ছে, কিন্তু মাথায় রাখবে শ্রেণী সময়ের ক্ষেত্রে ভোল্টেজ কিন্তু ভাগাভাগি হয়ে যায়, সাপ্লাই করছি ভি, তো তাহলে এর মধ্যে পড়বে V1 আর এর মধ্যে V2, V1 এবং V2 যদি অ্যাড করি তাহলে মূল ভোল্টেজের সঙ্গে সমান হবে। এখানে V1 এর জায়গায় লিখলাম আমরা V সাফিক্সের G, আর V2 এর জায়গায় লিখলাম এখানে V সাফিক্সের R। এই দুটো যদি ভোল্টেজ যোগ করি তাহলে মেইন ভোল্টেজের সঙ্গে সমান হবে। তাহলে এই ক্ষেত্রে যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা কি V = VR + VG হলো, লিখলাম দিস ইকুয়েশন 1। এখান থেকে আর কিছু ইনফরমেশন পাচ্ছি আমরা, কোনো ইনফরমেশন কিন্তু বলতে পারছি না। একটা জিনিস বলতে পারবো, VG মানে কি জানি গ্যালভানোমিটারের ভোল্টেজ, ভোল্টেজ মানে কি কারেন্ট ইনটু রোধ, গ্যালভানোমিটারের কারেন্টের সিম্বল এখানে
কি জানি অ্যাকচুয়ালি আইজি মানে এখানে কি আই, কারণ সেম কারেন্ট যাচ্ছে। এর মধ্যে ভোল্টেজ মানে কি কারেন্ট ইনটু রোধ। কথা হলো এই আই কারেন্ট তো এর মধ্যেও গেছে এর মধ্যেও গেছে, কারণ শ্রেণীতে কারেন্ট কি একই। আমি এখানে লিখছি ভি মানে কি আইআর, তাহলে গ্যালভানোমিটারের ভোল্টেজ মানে কি কারেন্ট ইনটু রোধ, গ্যালভানোমিটারের রোধ কি জি। আরেকবার বলছি বোঝানোর সুবিধার জন্য, ধরে নিলাম গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট কি আইজি আর বৃহৎ মানের রোধের মধ্যে কারেন্ট কি আইআর। এক্ষেত্রে যেহেতু শ্রেণী সমবায়, তাহলে আমরা বলতে পারি আই ইকুয়াল টু আইআর ইকুয়াল টু আইজি। বোঝানোর জন্য বলছি, যেহেতু হচ্ছে শ্রেণী সময় আছে কারেন্ট একই। এইবার এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, ভিজি মানে কি আইজি ইনটু জি। ভিজি মানে গ্যালভানোমিটারের ভোল্টেজ ইকুয়াল টু কি গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ ইনটু গ্যালভানোমিটারের রোধ। ভি ইকুয়াল টু আইআর, আই বলতে এখানে আইজি, আর বলতে কি জি। হলো কথা হলো আইজি মানে কি আই, এখানে আই বসিয়ে দিলাম, দাঁড়ালো। একই রকম এই আর এর মধ্যে ভোল্টেজ কি ভিআর, ভোল্টেজ মানে কি জানি কারেন্ট ইনটু রোধ। এর মধ্যে কারেন্ট কত গেছে আইআর পরিমাণ, কারেন্ট ইনটু রোধ, রোধ কত আর। কথা হলো এখানে আইআর মানে কি আই ইনটু আর, দাঁড়ালো। এখন আমরা মানটা বসাবো। এই যে ভিআর মানে কি আই ইনটু আর, এখানে বসাচ্ছি আই ইনটু আর প্লাস ভিজি। হলো এখানে কি আছে ভি আছে। এবার এই আই এর মানটা কিন্তু আমরা জানি না, এই আই এর মানটা আমাদের বের করতে হবে। এখান থেকে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু ভিজি বাই জি, লিখতেই পারি। এদিকে যা আছে আছে, এর আই এর জায়গায় আমি লিখছি ভিজি মানে আই ইনটু জি, তাহলে আই মানে কি ভিজি বাই জি, ভিজি বাই জি ইনটু আর প্লাস ভিজি। হয়ে গেছে প্রুফটা। আর এগুলো কোনো ঝামেলা করাই ছিল উচিত ছিল না। এখান থেকে ভিজি কমন নিচ্ছি, তাহলে দাঁড়ালো আর বাই জি প্লাস 1 কি ভি, মুছে দিচ্ছি। এখান থেকে লিখতে পারি ভি বাই ভিজি ইকুয়াল টু কি আর বাই জি প্লাস 1। এখানে ভি বাই ভিজির জায়গায় এন লিখলাম প্লাস 1 n মাইনাস 1 ইকুয়াল টু কি আর বাই জি। আমরা আর এর মান বের করব বৃহৎ মানের রোধ, তাহলে আর ইকুয়াল টু এখানে কি জি ইনটু n মাইনাস 1। অ্যামিটারের ক্ষেত্রে কি ছিল জি বাই n মাইনাস 1, ভোল্টমিটারের ক্ষেত্রে কি জি ইনটু n মাইনাস 1। কিন্তু অ্যামিটারের n আর ভোল্টমিটারের n কিন্তু সেম না। আগেরটা n বলতে কি i বাই ig ছিল, এই ক্ষেত্রে n বলতে কি v বাই vg, যেখানে n বলতে v বাই vg। ডেফিনেশনটা হলো ব্যাটারি ভোল্টেজ বা মূল ভোল্টেজ এবং গ্যালভানোমিটারের যে ভোল্টেজের অনুপাত, সেটাই হচ্ছে কি এখানে n বা পাল্লা। n মানে v বাই vg। মাথায় রাখবে ব্যাটারি ভোল্টেজ সব সময় অলওয়েজ বেশি হবে, গ্যালভানোমিটারের ভোল্টেজ কি ব্যাটারি ভোল্টেজ থেকে কম হবে। আগের মতই v এর মান vg এর তুলনায় বেশি, তাহলে vg এর মানটা কম v এর তুলনায়, ফলে n এর মানটা হচ্ছে কি 1 এর থেকে বহুগুণ বেশি হবে। শর্ত হলো n এর মানটা 1 এর থেকে বহুগুণ বেশি। হলো তাহলে n মানে কি v বাই vg, এই ক্ষেত্রে v মাস মোর গ্রেটার দেন vg হয়, ফলে n টাও কি মাস মোর গ্রেটার দেন 1, মানে 1 এর থেকে বহুগুণ বেশি। n এর মানটা যেহেতু বহুগুণ বেশি, তাহলে r এর মানটাও কি খুব বেশি, এইজন্য বললাম উচ্চ মানের রোধ। তাহলে একটা গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সময়ে উচ্চ মানের রোধ যদি যোগ করি, তাহলে সেটা কি ভোল্টমিটারে কনভার্ট হবে। সেখান থেকে আমরা কি বিভব মাপবো, যার ফর্মুলা কি r g n 1, যেখানে n মানে কি v বাই vg, মানে ব্যাটারির মূল ভোল্টেজ এবং গ্যালভানোমিটারের ভোল্টেজের যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হচ্ছে এখানে n, যদি ভোল্টমিটার বলা থাকে। আচ্ছা, এখানে ভোল্টমিটারের রোধ বের করব আমরা। ভোল্টমিটার বলতে কি এই জিনিসটা, তাহলে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স, ভোল্ট মিটার এর রোধ
ভোল্টমিটারের রোধ, ভোল্টমিটারের মধ্যে দুটো রোধ আছে, রোধ বলতে এখানে তুল্য রোধ, মাথায় রাখবে, সিম্বল দিলাম আর সাফিক্সে পি। তাহলে এই দুটো রোধ কি শ্রেণী সময় আছে, শ্রেণী সময় তুল্য রোধের ফর্মুলা কি জানি, R1 প্লাস R2, R1 প্লাস R2। এখানে R1 বলতে কি জি গ্যালভানোমেট্রিক রোধ, R2 বলতে হচ্ছে কি হাই রেজিস্ট্যান্স বা বৃহৎ মানের রোধ, জি প্লাস আর এর মান কি পেলাম, জি ইনটু n মাইনাস 1, কাটাকাটি করে পেলাম জি ইনটু n। যেহেতু এখানে n এর ভ্যালুটা খুব বেশি একের থেকে, n এর সঙ্গে এটা সমানুপাতিক, তাহলে ভোল্টমিটারের রোধটাও কি বৃহৎ মানের হবে, পুরো অ্যামিটারের উল্টো, অ্যামিটারের রোধটাও কি ছিল কম ছিল, এখানে ভোল্টমিটারের রোধটাও কি বেশি হবে। তো কমপ্লিট হল থিওরি। ভিডিওটা ভালো করে দেখবে একদম শেষ পর্যন্ত, আর কোশ্চেন থাকলে পরে তোমরা বলবে, আর লাইক সাবস্ক্রাইব করবে, কমেন্টের মাধ্যমে জানাবে।